বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগতম। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বাউফুজ ইতালিয়ান উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাস 10ম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমি 6ষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন নিয়ে তোমাদেরকে আলোচনা করব। 6ষ্ঠ অধ্যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 6ষ্ঠ অধ্যায় তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 87 পৃষ্ঠা রাষ্ট্র, নাগরিকতা ও আইন। আমরা জানি স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। এই রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলের মতে এই সংজ্ঞাটি আবার তোমার প্রশ্ন হতে পারে, স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র, উক্তিটি কার? তখন হবে অ্যারিস্টটল। আমরা জানি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সমাজ, এই সমাজের ধরো জনক হলো অগাস্ট কোত, আর এই সমাজের ভিতরে আছে ভূগোল, পৌরনীতি, ইতিহাস। এই চ্যাপ্টারে আছে কিন্তু পৌরনীতির কথা। এই পৌরনীতির জনক কিন্তু অ্যারিস্টটল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যে বিষয় নিয়ে পড়বে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ওই বিষয়ে জানতে হবে। যেমন সমাজ কি, আর সেই সমাজের জনক হয়েছে অগাস্ট কোত। আর সেই সমাজের ভিতরে 6ষ্ঠ অধ্যায় যে চ্যাপ্টারটি আছে রাষ্ট্র, নাগরিক ও আইন। তাহলে আমরা জানলাম রাষ্ট্র কাকে বলে। এবার আসো নাগরিক। আমরা জানি আমরা নাগরিক, নগরের অধিবাসীকেই নাগরিক বলে। আর এই নাগরিকতার 3টি গুণ: বুদ্ধি, বিবেক, আত্মসংযম। আইন, আইনের চোখে আমরা জানি সকলে সমান। তাইলে এই 6ষ্ঠ অধ্যায়ের 3টা পার্ট রাষ্ট্র, নাগরিকতা ও আইন। আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব 6ষ্ঠ অধ্যায়ের, সেই বিষয়ের প্রথমে আছে রাষ্ট্র। তাইলে তোমাদেরকে অবশ্যই জানতে হবে রাষ্ট্র কি, রাষ্ট্র কাকে বলে, এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক কে। এই রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। অ্যারিস্টটল বলেছেন যে মানুষ সমাজে বাস করে না সে হয় পশু, না হয় দেবতা। অ্যারিস্টটল, ইএম হোয়াইট, ম্যাকাইবার এই রাষ্ট্রবিজ্ঞানের জনক। এরা এক একজন এক এক উক্তি দিয়েছে। তোমার কাছে যে উক্তিটি ভালো লাগে, যার কথা ভালো লাগে, সেই অনুযায়ী তুমি রাষ্ট্র কাকে বলে তুমি শিখে নিবে, লিখে নিবে এবং ভালো করে এটা পড়বে। 87 পৃষ্ঠা তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 87 পৃষ্ঠা 6ষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন। এবার আসো, যদি আমি বলি আবারও শুনো, স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনের রাষ্ট্র। এবার আসো রাষ্ট্রের উপাদান। আমরা জানি রাষ্ট্রের উপাদান 4টি। এই রাষ্ট্রের উপাদান 4টি। 1 নম্বরে জনসমষ্টি, 2 নম্বরে নির্দিষ্ট ভূখণ্ড, 3 নম্বর সরকার ও সার্বভৌমত্ব। যদি তোমার পরীক্ষাতে এমনও আসতে পারে এই রাষ্ট্রের উপাদানের মধ্যে সরকার কততম, মানে ধরো এখানে আমার আছে, প্রথমে আছে জনসমষ্টি, দ্বিতীয়তে আছে নির্দিষ্ট ভূখণ্ড, 3 নম্বর আছে সরকার, 4 নম্বর আছে সার্বভৌমত্ব। যদি এখানে তোমাকে বলা হয় রাষ্ট্রের উপাদান প্রথমটির নাম কি, তখন হবে জনসমষ্টি। এভাবে পরীক্ষাতে আসছে। যদি বলে তৃতীয়টির নাম কি, রাষ্ট্রের উপাদান তৃতীয়টির নাম হলো সরকার। এইভাবে যদি মনে রাখতে পারো তাইলে নৈর্ব্যক্তিকে 1 নম্বর পেয়ে গেছো।
আর এইভাবে যদি জ্ঞানমূলকে তোমাকে প্রশ্ন করা হয়, স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনের রাষ্ট্র উক্তিটি কার, তখন তুমি লিখবে উক্তিটি অ্যারিস্টটলের। এই অ্যারিস্টটলের উক্তিটি লিখতে তোমার এখানে জ্ঞানমূলক 1 পাবে। এবার আসো নাগরিকত্ব ধারণাটি। না, আমরা জানি নাগরিক, নগরের অধিবাসীকেই নাগরিক বলে। আর সুনাগরিক হতে হলে সুনাগরিকের 3টি গুণ: বুদ্ধি, বিবেক, আত্মসংযম। আর আইন, আইনের চোখে আমরা জানি সবাই সমান। এখন দেখো, যদি বলি জনসমষ্টি, তাইলে আমরা জানি জনসমষ্টি রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। রাষ্ট্রের প্রাথমিক উপাদান জনসমষ্টি। এই জনসমষ্টির পরে আছে নির্দিষ্ট ভূখণ্ড। আমরা জানি নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান। অল্প করি ভালো করে বুঝে নিবে, অল্প অল্প করে দেখবে। প্রথম হচ্ছে জনসমষ্টি, এটা প্রাথমিক উপাদান। দ্বিতীয়টি নির্দিষ্ট ভূখণ্ড। তৃতীয়টি সরকার। রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদানটি হলো সরকার। যদি বলা হয় রাষ্ট্রের তৃতীয় উপাদানটির নাম কি, তখন হবে সরকার। এবার আসো সার্বভৌমত্ব। আমরা জানি রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সার্বভৌমত্ব ও সার্বভৌমিকতা। তাইলে আমরা আজকে 6ষ্ঠ অধ্যায় রাষ্ট্রের জানলাম রাষ্ট্র কাকে বলে, বা রাষ্ট্র কাকে বলে যেটা জানলাম। যদি এটা বলা হয় উক্তিটি কার, অ্যারিস্টটলের। তারপরে নাগরিক কাকে বলে, নগরের অধিবাসীকে নাগরিক বলে। সুনাগরিকের 3টি গুণ: বুদ্ধি, বিবেক, আত্মসংযম। বুদ্ধি দিয়ে কি করা হয়, বিবেক দিয়ে কি করা হয়, আত্মসংযম দিয়ে কি করা হয়। অবশ্যই তুমি যদি বইটি পড়ো ভালো করে বুঝে নিবে এবং খাতায় সুন্দর করে ভালো করে পড়ে, বেশি করে পড়ে, অল্প করে যেটা তোমার ভালো লাগে ওইটাই তুমি খাতায় লিখবে। যেমন কয়েকজনের উক্তি আছে। প্রথমে আছে অ্যারিস্টটলের, পরে আছে রাষ্ট্রবিজ্ঞানী R.M. ম্যাকাইভারের। ম্যাকাইভারের মতে হয়েছে কি, রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন। তোমার যে উক্তিটি ভালো লাগে সেই উক্তিটি তুমি ভালোভাবে পড়বে এবং লিখে রাখবে। এবার আসো, অধ্যাপক গার্নার রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি বলেন, রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই সমাজের স্বভাবতই অনুগত। তাইলে দেখো, এক একজনের উক্তি এক এক রকম। 3 জনের উক্তি ভালো করে পড়ে খাতায় লিখে একজনের উক্তি দিলে তোমার হয়ে যাবে রাষ্ট্র। তাইলে আমি আমার মতো করে অ্যারিস্টটলের উক্তিটি তোমাকে এখানে প্রশ্ন আকারে জ্ঞানমূলক লিখে উক্তিটি কার লিখছি, কিন্তু ওই সংজ্ঞাটি কিন্তু অ্যারিস্টটলের রাষ্ট্র কাকে বলে ওটা দিয়ে দিলেই হয়ে যাবে। যদি ভালো করে একটু পড়ো, স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র, এটাই রাষ্ট্র। আবার উক্তিটি কার, তখন হবে অ্যারিস্টটলের। রাষ্ট্রের উপাদান কয়টি? আমরা জানি রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টি। রাষ্ট্রের উপাদান 4টি। রাষ্ট্রের উপাদান 4টি। 1 নম্বরে যখন লিখব তখন হবে কি, জনসমষ্টি। জনসমষ্টি। এই জনসমষ্টি হয়েছে কি, ধরো রাষ্ট্রের প্রাথমিক উপাদান। আমরা লিখতে পারি এই জনসমষ্টি, আমরা লিখতে পারি রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। রাষ্ট্রের প্রাথমিক বা প্রথম প্রাথমিক উপাদান জনসমষ্টি।
জনসমষ্টি। এবার বলতে পারি নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড আমরা বলতে পারি নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান। নির্দিষ্ট ভূখণ্ড আমরা জানি নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান। দ্বিতীয় উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই যে যেখানে আছো তোমাদের পেজ নাম্বার 87 তোমরা বই খুলিও দেখতে পারো, আর আমার লেখাগুলো তোমরা লিখতে পারো। তাইলে রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান এটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। এবার আসো 3 নাম্বার, সরকার। সরকার আমরা জানি রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদানটি হলো সরকার। আমরা জানি রাষ্ট্রের অপরিহার্য অপরিহার্য উপাদান তৃতীয় উপাদান। তৃতীয় উপাদান। এবার আসো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সার্বভৌমত্ব ও সার্বভৌমিকতা। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে এই 6ষ্ঠ অধ্যায়ের রাষ্ট্র সম্পর্কে আমি যা নিয়ে আলোচনা করলাম, এই আলোচনার মাঝে দেখো প্রথমেই আছে রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের উপাদান কয়টি ও কি কি। তাইলে রাষ্ট্র কাকে বলে আজকে জানতে পারলাম, বা উক্তিটি কার? অ্যারিস্টটলের। তারপরে রাষ্ট্রের উপাদান 4টি। প্রথমে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। তোমরা অবশ্যই খাতা লিখে নিবে, নূরবৃত্তিকে আসতে পারে। 3 নম্বর উপাদান যদি বলা হয় সরকার, রাষ্ট্রের অপরিহার্য উপাদানটি তৃতীয় উপাদান, এটা হচ্ছে সরকার। যদি বলা হয় রাষ্ট্রের তৃতীয় উপাদানটি কি, তখন হবে সরকার। এরকম আসছে পরীক্ষাতে।
তাইলে তুমি এখানে নৈর্ব্যক্তিকের জন্য তুমি এগুলো ভালো করে সিরিয়ালে জনসমষ্টি, তারপরে নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। তাইলে জনসমষ্টি হয়েছে প্রাথমিক, প্রথম, নির্দিষ্ট ভূখণ্ড হয়েছে দ্বিতীয়, আর সরকার হয়েছে তৃতীয়, আর 4 নম্বর হয়েছে সার্বভৌমত্ব। এবার দেখো রাষ্ট্রের উপাদান, রাষ্ট্র, এগুলো নিয়ে আলোচনা করলাম। অবশ্যই শিক্ষার্থীরা তোমরা লিখে নিছো আমার লেখাগুলো। এবার আমি আরেকটু আলোচনা করি নাগরিক। এই নাগরিক থেকে আসছে নগর। এই আমরা নগরের অধিবাসী, তাইলে এই রাষ্ট্রের পরে আছে নাগরিকতা। নগরের অধিবাসীকেই নাগরিক বলে। এই নাগরিকতার 3টি গুণ: বুদ্ধি, বিবেক, আত্মসংযম। যদি তুমি মনে করো নাগরিকতার ধারণাটি কি, ব্যাখ্যা করো। এই অধ্যায়ের আমরা রাষ্ট্র, নাগরিকতা আর আইন নিয়ে যখন আলোচনা করলাম, এখানে আমি জ্ঞানমূলক একটি প্রশ্ন তোমাদেরকে, ধরো এই পরীক্ষাতে এভাবে আসবে, একদম হুবহু এভাবে আসবে: স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয় গঠিত সংগঠনের রাষ্ট্র উক্তিটি কার? তখন তুমি লিখবে অ্যারিস্টটল। যদি তোমার উক্তিটি আরেক রকম E.M. হোয়াইটের আসে, অধ্যাপক গার্নারের আসে, তখন তুমি ভালো করেই বাসায় বসে 3 জনের লেখা লিখে নিবে। যখন লিখে নিবে তখন তোমার কিন্তু বেশি মনে থাকবে। আর যখন বই দেখি পড়বে, লিখবে না, তখন কিন্তু মনে থাকবে না। আশা করি তোমরা রাষ্ট্র সম্পর্কে আমি যা বলেছি, যেমন আজকে আমরা এই অধ্যায়ের পাঠ শেষে বা পাঠ করে আমরা রাষ্ট্র কাকে বলে বা রাষ্ট্র ধারণা ব্যাখ্যা করতে পারবো, রাষ্ট্রের উপাদান ব্যাখ্যা করতে পারবো, রাষ্ট্রের কার্যাবলী আছে। রাষ্ট্রের কার্যাবলী আমরা যখন পড়বো তখন রাষ্ট্রের কার্যাবলী, এই যে সমাজের অঙ্গ হিসেবে রাষ্ট্র কী কাজ করে কিংবা রাষ্ট্র কী করতে পারে, আমাদের জন্য অবশ্যই দরকার। তাইলে আমরা রাষ্ট্রের কার্যাবলী যদি আমরা রাষ্ট্রের সংজ্ঞার সাথে আর রাষ্ট্রের উপাদানের পরে কার্যাবলীটা একটু পড়ে নিই, তাইলে তোমার কিন্তু পড়া এগিয়ে যাবে। আমি যদি পুরা রাষ্ট্র নিয়ে আজকে শেষ করি, কিন্তু এ ক্লাস শেষ হয়ে যাবে। তবে তুমি নাগরিকত্ব বলতে নাগরিকতার গুণগুলো অবশ্যই বেশি বেশি করে মনে রাখবে: বুদ্ধি, বিবেক, আত্মসংযম আর নাগরিক। এই জন্য নাগরিকত্ব ধারণাটি কি ব্যাখ্যা করতে পারবে। এই নাগরিকত্বের আগে তুমি কিন্তু রাষ্ট্রের কার্যাবলী নিয়েও তুমি কিন্তু একটু আলোচনা করি, ওই আলোচনা তুমি খাতায় লিখে নিবে। কার্যাবলী আমরা জানি সমাজের অঙ্গ হিসেবে রাষ্ট্র কী কাজ করে কিংবা রাষ্ট্র কী করতে পারে, আমাদের অবশ্যই এটা জানার দরকার। অর্থাৎ জনগণের জন্য রাষ্ট্র কী ধরনের সেবা প্রদান করে আমরা জানি। রাষ্ট্র কি, রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের কার্যাবলী। এবার আসো নাগরিকত্ব। নাগরিকত্ব বলতে কি বোঝায়? নাগরিকের ধারণা। রাষ্ট্র গঠনের একটি পূর্বশর্ত হলো জনসমষ্টি। যখন একটি রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করে তখন সে জনসমষ্টি রাষ্ট্রের নাগরিক হিসেবে বিবেচিত হয়। এই জন্যই আমরা বলেছিলাম নগরের অধিবাসীকে নাগরিক বলে। নাগরিকত্ব লাভের 3টি গুণ থাকতে হবে: বুদ্ধি, বিবেক, আত্মসংযম। আমরা এখানে রাষ্ট্রের সঙ্গে এর নাগরিকের সম্পর্ক অত্যন্ত নিবিড়। রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব কর্তব্যগুলো রাষ্ট্রের কার্যক্রমের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে। নাগরিকত্বের দায়িত্ব, কর্তব্য এবং কীভাবে সুনাগরিক হওয়া যায় তা আমাদের জানতে হবে। তাইলে সুনাগরিক হতে হলে অবশ্যই আমাদেরকে জানতে হবে আমাদের বুদ্ধি, এই বুদ্ধি দিয়ে কি করা হয়, বিবেক দিয়ে কি করা হয়, আত্মসংযম দিয়ে কি করা হয়। আমি এখানে আমার বিবেকে একটা কথা যদি বলি, যে কথাটা মানে বলা যাবে না, সেটা হচ্ছে বিবেক। মানে আমি এখানে এই প্রতিষ্ঠানে এমন কিছু বলতে পারবো না আমার বিবেকে বাধে, কিন্তু আমি ভাষায় বলতে পারি যে কথা, আমি স্কুলে আসি সে কথা বলতে পারি না। আর বুদ্ধি জ্ঞানমূলক, তুমি একটা জিনিস যদি পড়ি, যদি মূল জিনিসটা জানতে পারো, জ্ঞানমূলক ওই কথাটাই তোমার আসবে। যখন মূল কথা তখন হবে জ্ঞানমূলক। আমরা জানি জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর চিন্তন দক্ষতা। যখন তুমি ভালো করে একটা টপিক জানবে তখন তুমি এটা ভালো করে বুঝলেই তোমার জ্ঞানমূলক কথাটা বেরিয়ে আসবে। আর বিবেক, বিবেকে যেটা তোমাকে মানে বলতে দেয় না, যেমন ধরো স্কুলের পরিবেশে স্কুলে আসো, বাড়িতে কিন্তু অনেক কথা বলো, স্কুলে আসলে কিন্তু বিবেকে ওই কথাগুলো আসে না।
তাই এটা বলা হয়েছে যে কীভাবে সুনাগরিক হওয়া যায় তা আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে বুদ্ধি কাজে লাগাতে হবে, বিবেক দিয়ে কি করতে হবে, আত্মসংযম দিয়ে কি করতে হবে। আসো, নাগরিকত্ব বলতে বোঝায় রাষ্ট্রের রাজনৈতিক অধিকার, নাগরিক সুবিধা ভোগ করা এবং রাষ্ট্রের অর্পিত দায়িত্ব কর্তব্য পালনে বাধ্য হওয়া। যে অর্পিত দায়িত্ব, তুমি যদি মনে করো এই অনলাইন ক্লাস দেখলে, ধরো তোমার যতদিন বন্ধ ছিল ততদিন তুমি কিন্তু পড়ো নাই, এখন অনলাইন ক্লাস দেখতে দেখতে তুমি যখন তোমার দায়িত্ব পালন করতেছো, এটা তোমার অর্পিত দায়িত্ব, এটা তোমাকে দেখতে হবে। বই তোমার আছে কিন্তু তুমি পড়ো নাই, এখন অনলাইন ক্লাস হওয়ার পর থেকে তুমি বই পড়তেছ। আমিও তোমাদেরকে আবার বলি 87 পৃষ্ঠা রাষ্ট্র নাগরিকতা ও আইন, আর এখানে আছে রাষ্ট্রের কার্যাবলী আছে 90 পৃষ্ঠা আছে, দেখো 92 পৃষ্ঠা আছে নাগরিকের ধারণা। আর এই নাগরিকের ধারণা, নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য, অবশ্যই দায়িত্ব এক কথা, কর্তব্য কিন্তু আরেক কথা। রাষ্ট্র যেমন নাগরিকদের বিধি বা অনেক সুযোগ সুবিধা এবং অধিকার নিয়ে থাকে, তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকদের কতগুলো দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। অধিকার ও কর্তব্য পরস্পর নির্ভরশীল ও পরিপূরক। নাগরিকদের উল্লেখযোগ্য দায়িত্ব কর্তব্য নিম্নরূপ। নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, অর্থাৎ রাষ্ট্রের নির্দেশ মেনে চলা, রাষ্ট্রের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিকের সর্বদা সজাগ এবং চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকের অন্যতম দায়িত্ব। এই জন্যই রাষ্ট্রের সাথে আবার আইনের কথা বলা হয়েছে 6ষ্ঠ অধ্যায়ে। এই আইনের কথা অবশ্যই তুমি রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকদের অন্যতম দায়িত্ব। কেউ আইন অমান্য করলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, স্বাভাবিক জীবনের ব্যাঘাত ঘটে। তাই সুষ্ঠু জীবনযাপন, শান্তি ও শৃঙ্খলা রক্ষার প্রত্যেক নাগরিকের আইন মেনে চলতেই হবে। রাষ্ট্রের সাথে নাগরিকের সাথে আইনের ওতপ্রোতভাবেই কিন্তু জড়িত। এবার আসো, সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য। এর ফলে যোগ্য ও উপযুক্ত প্রার্থী জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন। অযোগ্য ও দুর্নীতিবাজ প্রার্থীকে ভোট দানে বিরত থাকা উচিত। রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকদের পদেয় কর ও খাজনা। রাষ্ট্রের প্রশাসনিক প্রতিরক্ষা এবং উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। নাগরিকদের যথাসময় কর প্রদান করে রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করতে হবে। রাষ্ট্রের অর্পিত দায়িত্ব, অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকের কর্তব্য। এই জন্যই বলছি, আমরা যে নাগরিক, এই নাগরিকের অবশ্যই 3টি গুণ পালন করতে হবে। এই 3টি গুণ ভালো করে তোমরা বই দেখি পড়ে সুন্দর করে খাতায় লিখে নিবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিন্তু এখানে অনেক ইতিহাসের কথা আছে। আমরা জানি অতীতের কাহিনীকে ইতিহাস বলে। এই অতীতের কাহিনী, ইতিহাস আর সনগুলো যদি তুমি মনে রাখতে পারো, আর এই রাষ্ট্রবিজ্ঞান মানে পৌরনীতিও কিন্তু সমাজবিজ্ঞানের আলাদা একটা চ্যাপ্টার। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মধ্যে ভূগোল আলাদা একটা চ্যাপ্টার, পৌরনীতি আলাদা একটা চ্যাপ্টার, ইতিহাস আলাদা একটা চ্যাপ্টার। তারপর বাংলাদেশের জনসংখ্যা, তোমরা ধীরে ধীরে প্রথমে ইতিহাসের কথা আছে লেখা। প্রথমে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মধ্যে ইতিহাসের ওগুলো আমি তোমাদেরকে প্রথমে পড়াই ফেলছি, ওগুলো তোমরা আবার একটু দেখবে, দেখি ভালো করে সনগুলো খাতায় লিখবে। সনগুলো যদি তুমি মনে না রাখতে পারো তাহলে কিন্তু তোমার লেখা ভুল হবে। অবশ্যই অতীতের কাহিনী কে ইতিহাস বলে, সনগুলো মনে রাখবে, সুন্দর করে খাতায় লিখবে। আর এখানে পৌরনীতি যে কথাটা আমি প্রথমেই বলেছি, রাষ্ট্র, নাগরিক ও আইন। তাহলে আজকে আমরা রাষ্ট্র নিয়ে আলোচনা করলাম। রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের উপাদান কয়টি, রাষ্ট্রের কার্যাবলী। ভালোভাবে বই খুলে পড়বে এবং আবার পড়াগুলো মনোযোগ দিয়ে শুনবে। পেজ নাম্বার 87, ওই পেজ নাম্বার খুলে 6ষ্ঠ অধ্যায় থেকে তুমি সুন্দর করে পড়ে তোমার মতো করে, তুমি বেশি পড়া আছে কিন্তু পড়ে বুঝে অল্প করে লিখে মনে রাখবে। তারপরে আছে নাগরিক।
এই নাগরিক, আমরা জানি নাগরিকত্ব ধারণাটি কি। আমি বেশি দিই নাই, 2টি প্রশ্ন তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। বাড়ির কাজ হয়েছে বাকি 2টি প্রশ্ন। তোমরা লক্ষ্য করো, তোমাদের বইতে লেখা আছে জনাব মোবারক হোসেন কর্তৃক শ্রমনীতি প্রণয়ন রাষ্ট্রের কোন ধরনের কাজ তা ব্যাখ্যা করো। এখানে তোমার সৃজনশীল প্রশ্নে রাষ্ট্রের জনগণ কর্তৃক নির্বাচিত একজন জনপ্রতিনিধি মোবারক হোসেন শ্রমনীতি প্রণয়ন, বয়স্ক ভাতা ও পেনশন বৃদ্ধির জন্য আইন প্রণয়নে অংশগ্রহণ করে। ক রাষ্ট্রের সরকার 2টি নতুন হাসপাতাল, বিনামূল্যে ছাত্রছাত্রীদের জন্য বই বিতরণ এবং বাল্যবিবাহ রোধে আইন প্রণয়ন করেন। এই অনুযায়ী তোমাকে প্রথম প্রশ্নটি আসবে, স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয় গঠিত সংগঠনের রাষ্ট্র, উক্তিটি কার? এটা হচ্ছে জ্ঞানমূলক। নাগরিকত্ব ধারণাটি কি ব্যাখ্যা করো। অনুধাবন, জনাব মোবারক হোসেন কর্তৃক শ্রমনীতি প্রণয়ন রাষ্ট্রের কোন ধরনের কাজ তা ব্যাখ্যা করো। প্রয়োগ, অনুচ্ছেদের আলোকে ক রাষ্ট্রকে কি কল্যাণমূলক রাষ্ট্র বলা হয়? উত্তরে সপক্ষে তোমার যুক্তি দাও। উচ্চতর চিন্তন দক্ষতা। এই 2টি আমি বুঝিয়ে দিছি, বাকি 2টি বাড়ির কাজ অবশ্যই তোমরা বাড়িতে লিখবে, সুন্দর করে লিখে আপাকে স্কুল খোলার পরে দেখাবে। এই প্রথম 2টি আমি বলে বুঝিয়ে দিছি, আর দ্বিতীয় 2টি তোমরা খাতায় লিখে আনবে বাড়ির কাজ। জনাব মোবারক হোসেন কর্তৃক শ্রমনীতি প্রণয়ন রাষ্ট্রের কোন ধরনের কাজ? কোন ধরনের কাজ তা ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির রইল কি, জনাব মোবারক হোসেনের কর্তৃক শ্রমনীতি প্রণয়ন রাষ্ট্রের কোন ধরনের কাজ, তোমরা তা ব্যাখ্যা করো। এটা লিখে আনবে, ভালো করে পড়ে বুঝে আসবে, আর এই দুটো এর সাথে সংযুক্ত রইল।